আসসালামু আলাইকুম। গল্পের নাম দুইজনাতেই। লেখনীতে অলকানন্দা ঐন্দ্রী। পর্ব ১৪। তীব্র উত্তাপের পর প্রকৃতি বোধহয় কিছুটা স্বস্তি দিতেই বর্ষণের সূত্রপাত ঘটাল। আশপাশ জুড়ে ভারী বর্ষণ জুড়তেই দিতি হাত বাড়াল জানালার দ্বারের বাইরে। পানির ছিটকে হাতে পড়ার সাথে সাথে এসে ভিড়ল তার চোখে মুখেও। ফোঁটা ফোঁটা পানি। আবেশে এক মুহূর্ত চোখ বুঝতেই হুট করে কানে এল স্বাক্ষর গলা। মিসেস এহসান। আচমকা ডাকটা শুনে দিতি কিছুটা চমকালেও চোখ মেলে চাইল পর মুহূর্তেই। গলাটা কেমন শোনাল কি স্বাক্ষর? নাকি নিজেরই এমন শিরশিরে অনুভূতি হল? দিতি সে শিরশিরে অনুভূতিটা প্রকাশ না করেই ঘাড় বাঁকাল। ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, কি? সাক্ষ্য কয়েক কদম দূরত্বেই দাঁড়ানো। বুকে হাত গুজে দাঁড়িয়েই মুহূর্তেই শুধাল, কি বদনাম করে এলেন আমার নামে? যে সাক্ষ্য এহসান আকদ হওয়ার পরও বউয়ের থেকে দূরে থেকেছে তার নামে এমন একটা বদনাম করলেন কেন? দিতি কিছুই বুঝল না যেন। বিভ্রান্ত হয়ে ভাবল কি বদনাম করেছে। তা দেখেই সাক্ষ্য চাপা হাসল। মজা পেল যেন এই প্রথম দিতিকে বিভ্রান্ত দেখে। ফের আবারও দিতিকে বিভ্রান্ত করতে ভ্রু নাচিয়ে বলল, আমার মতো সৎ চরিত্রের ছেলে আর দুটো পাবেন কোথাও? এখন তো মানুষ বলে বেড়াবে আমার চরিত্র খারাপ। বুকে নিয়ে বন্ধুর বিয়েতে এসে বউয়ের সাথে আহা, সৎ চরিত্র! উপর দিয়ে ভদ্র গম্ভীর রূপ দেখিয়ে ভেতরে ভেতরে যে দিতিকে একা পেলেই কাজ ঘেঁষে। এসব কি? দিতি ভ্রু বাকাল প্রায় সঙ্গে সঙ্গেই। মুহূর্তেই বলে উঠল, বউয়ের সাথে কি? সাক্ষ্য গলা একটু গম্ভীর বানিয়ে এবারে বলল, কিছু না। কে বলেছিল এই ঠোঁটফোলা নিয়ে বাইরে যেতে? বলেছিলাম আমি। দিতি শুধু কপাল কুঁচকায়। বাইরে গেলেও সে মুখে হাত দিয়েই রেখেছিল যাতে কারোর চোখে না পড়ে। স্বাক্ষর তিরিং বিরিয় বন্ধু দুটো অবশ্য বারবার তাকিয়ে জিজ্ঞেসও করেছে মুখে হাত দিয়ে রেখেছে কেন। দিতি আবার কথা আর সাম্য সরতেই নিধির সামনে ইচ্ছে করেই হাত সরিয়ে নিয়েছিল। তখন হুট করেই শামীম এসেছিল। দেখে নিয়েছিল কি? দিতি আনমনে ভেবেই হাসফাস করল। আসলেই কি দেখেছে? ভেবেছিল তো কেবল নিধি দেখেছে। দিতি নিজের দিকটা নড়বড়ে টের পেলেও নিজের দিকটা মোটেই ছাড়ল না। বরং গলা শক্ত করে বলল, আপনার কথা মতো বাইরে যাব আমি? অবশ্যই। বদনাম যখন আমার নামেই করেছেন তখন আমার অনুমতি নিয়ে বাইরে যাওয়া উচিত ছিল না? আমি মোটেই আপনার নামে বদনাম করিনি। তবুও যখন আপনার নামেই বদনাম হলো তার মানে আপনিই দোষী। কাটকাট স্বরে কথাগুলো বলেই থামল দিতি। সাক্ষ্য ভ্রু বাঁকায়। এক কদম এগিয়ে প্রশ্ন ছুড়ল, আবার বলুন কে দোষী? দিতি ভাবল, দোষী নয়। দিতি কার জন্য ফোন দেখছিল? কার জন্য গ্রুপের সব মেসেজ পড়ছিল? সাক্ষ্যর জন্যই। তার মানে সাক্ষ্যই দোষী। ফের আবারও দম নিয়ে বলল, অবশ্যই আপনি। আপনার কারণেই আমার মুখের ১২টা বেজেছে গিয়ে। সাক্ষ্য এবারে ভ্রু নাচিয়েই বলে উঠল, শিওর? 100% শিওর। এই পর্যায়ে সাক্ষ্য আচমকায় হাত বাড়াল। দিতির চিকন ফর্সা হাতটা টেনে ধরে নিজের দিকে নিয়ে আসতে আসতেই বলল, ওকে। দোষ না করেই দোষী হচ্ছি যখন এদিকে আসুন ম্যাম। দোষটা করেই দোষী হই না হয়। আচমকা হেঁচকা টানে দিতি থমকাল। নিজের অবস্থান তখন স্বাক্ষর একদম সামনেই। কপাল কুঁচকে নিতেই টের পেল স্বাক্ষর এক হাত তার কোমরে ঠেকেছে। দুইজনের দূরত্ব বলতে ইঞ্চি কেক দূরত্ব। দিতি হুট করেই শুধাল, মানে? সাক্ষ্য বাঁকা হাসে। নিজের মুখ এগোতে এগোতে কানের কাছে ফিসফিসিয়ে বলে উঠল, মিথ্যে দোষের দোষারোপ সাক্ষ্য এহসান নিবে না ম্যাম। বুঝে শুনে দোষ দেওয়া উচিত ছিল তো। অতঃপর স্বাক্ষর দেরি হল না দিতির অধরের দখল নিতে। নিজের দোষটজ সত্যিকারের দোষরূপেই প্রকাশ করল অল্প স্বল্প সময় নিয়ে। অন্যদিকে আকস্মিক শান্ত শীতল আবেশে দিতির অনুভূতি কেমন হওয়া উচিত তাই বোধহয় বুঝে উঠল না সে। অন্য সময় বেশ চতুর হলেও এই মুহূর্তে এসে আচমকা বোকা বনে গেল। ঠাই দাঁড়িয়ে থেকে সাক্ষ্য যখন তার দোষটা ফলিয়ে সরে দাঁড়াল দিতি শুধু এইটুকুই বলল, সৎ চরিত্রের নমুনা ছিল এটা? বুকে কাছে টানলে অসৎ হয়ে যায় নাকি ম্যাম? দিতি ফোঁস করে শ্বাস ফেল। প্রথমবারের মতো স্বাক্ষর এহেন কার্যকলাপে স্বাক্ষর কেন ভাবাবেগ না দেখে বলল, অসৎ হয় না, তবে আমি ভেবেছি আপনি বহু ভদ্র। আগদের পর বউয়ের থেকে দূরে থেকেছেন। তাই ভদ্রই ভেবেছি। সাক্ষ্য বাঁকা হাসল।
দিতির দিকে চেয়ে বলে উঠল। দূরেই থেকেছিলাম মূলত অভদ্র না হতে। পরে ভাবলাম বউয়ের কাছে এত ভদ্রতা দেখিয়ে লাভটা কি? অভদ্র তো একদিন হতেই হতো। এটা তাহলে অভদ্রতার নমুনা ছিল? দিতির মুখচাহনিতে কপট রাগ, গলা শক্ত। স্বাক্ষর শুধু হাসিই পেল। তবুও হাসিটা চেপে রেখে ভ্রু নাচিয়ে বলে উঠল। দোষ করেছি না? দেখলাম আসলেই দোষ করাটা কেমন। স্বাক্ষর মুখের চাপা হাসিটা দিতির সহ্য হয় না যেন। ফোঁস করে শ্বাস ফেলে বলে উঠল। হাসি চেপে রেখেছেন কেন? সাহস হলে সরাসরি হাসুন। আপনি মজা নিচ্ছেন? কি ভেবেছেন আমি অসহায়, অবলা মেয়ে? আপনার এই দোষ করাতে আমি হার মেনে নিব? একদমই না। চাইলেও আপনিও দোষী হতে পারেন ম্যাম। প্লিজ। আমি মোটেই দোষারোপ করব না। দিতি সাক্ষ্যকে এক হাতে ধাক্কা দিয়ে সরল শুধু উত্তরে বলে উঠল। মানুষ আপনার মতো সুযোগের অপেক্ষায় থাকে না খালি। সুযোগের সৎ ব্যবহার করার ইচ্ছে নেই আমার। সাক্ষ্য হাসল। বড় গলায় এই কথা বলা মেয়েটাই রাতের বেলায় তার ঘুমন্ত অবস্থার সুযোগ নিয়েছে। সাক্ষ্য যেতে যেতেই বলে গেল। তবুও ভালো। সুযোগের সৎ ব্যবহার করে ও তো আর অস্বীকার করছি না গি। দিতি এতটা সময় এই ফোলা ভাব নিয়ে চিন্তিত না হলেও এখন চিন্তা করছে। খালি মনে হচ্ছে যে কেউই তাকে দেখলে একটু আগের ঘটনাটা বুঝে যাবে। কথা সাম্য এদের সামনে যাবে কি করে? যে বিষয়টা একটি আগে অবধিও স্বাভাবিক ঠেকছিল তা এখন চিন্তার বিষয়। দিতি বেশ কয়েকবারই আয়না দেখল। এমন না যে স্বাক্ষর করা দোষের পর তার কোনো পরিবর্তন ঘটেছে, তবুও মনের ভেতর খচখচ করছেই। দিতি এই চিন্তা নিয়েই তৈরি হয়ে বসে থাকতেই সাক্ষ্য এল। জিজ্ঞেস করল, তৈরি আপনি? চলুন তাহলে। দিতি তবুও উঠল না। মুখে রাগ রাগ ভাব ফুটিয়ে শুধু জিজ্ঞেস করল, কথা কোথায়? আছে বাইরে। সাম্য ভাই কোথায়? সবাই বাইরে। কেন? দিতি আচমকা সাক্ষ্যর দিকে চাইল। দ্রুতই কাটকাট স্বরে বলল, আমি কথা আর সাম্য ভাইয়ের সামনে কিভাবে যাব? হেঁটে যাবেন। হেঁটে না যেতে পারলে কোলে যাবেন। দিতি এবার সাক্ষ্যর সামনেই গেল। প্রশ্ন ছুড়ল, বুঝা যাচ্ছে কিছু? সাক্ষ্য এবারে বোধহয় বুঝে উঠল। বাহ বাহ, রাগ দাম দেখানো মেয়েটাও লজ্জা পাচ্ছে। স্বাক্ষর হাসি পায় যেন। বুঝেও না বুঝার মতো বলল, কি? ঢং করবেন না সাক্ষ্য। জলদি গিয়ে আমার জন্য একটা মাস্ক এনে দিন। মাস্ক? দিতি কপট রাগ দেখিয়েই বলল, তো আমি এই ফোলা ঠোঁট নিয়ে সবার সামনে ঘুরঘুর করব এখন? সাক্ষ্য এবারে ভ্রু নাচাল। পেট ফেটে হাসি পাচ্ছে যেন তার। তবুও মুখ গম্ভীর রেখে ভ্রু নাচিয়ে বলল, সকালে না ঘুরঘুর করেছেন? তাহলে এখন কি সমস্যা? সকালের হিসেব ভিন্ন ছিল। এখনকার হিসেব ভিন্ন। হাসি চেপেই বলল সাক্ষ্য। কেন? এতক্ষণে স্বাক্ষর চেপে রাখা হাসিটা চোখে পড়ল দিতির। রেগে মুহূর্তেই বলল, মজা নিচ্ছেন আপনি? মাস্ক আনবেন কি আনবেন না? সাক্ষ্য ভ্রু নাচাল। বলল, না আনলে? না আনলে আপনার ঠোঁটের অবস্থা এর চেয়েও ব্যক্তিক করব। দেখি আপনি কি করে ছোট ভাইবোনের সামনে ঘুরঘুর করেন। এতটা প্রতিশোধ স্পৃহা? আশ্চর্য। অদিতি আন্টির মেয়ে লজ্জা পায়, এটা এক আশ্চর্যজনক বিষয়। তার চেয়েও আশ্চর্যজনক বিষয় মিসেস দীতিকা তাসনিম কিনা আরেকজনের ঠোঁট নিয়ে চক্রান্ত করছে। এইটুকু বলেই সাক্ষ্য পা বাড়াল। দিতি শুধু ফোসফাস শ্বাস তুলে বলল, সুযোগ আমারও আসবে স্যার। আমিও তখন মুনাফা মূলধনে শোধ করব। কথা আর সাম্য নিচেই দাঁড়ানোর গাড়ির সামনে। দিতিরা আসতেই রওনা দিবে ওরা। সাম্য অনেকটা সময় বেলকনিতে চাইল। ওটা স্নেহার বেলকনি। এই যে বিদায় নিয়ে চলে এল স্নেহা তার দিকে তাকিয়েছিল কেমন করে। সাম্যর ধারণা এই মেয়েকে প্রপোজ করলেই রাজি হয়ে যেত। কিন্তু বড়ভাইয়ের বন্ধুর বোন বলে কথা। তাই সাহস হয়নি। অতঃপর কথাকেই বিরক্ত করতে বলল, কাথার বাচ্চা শোনো, প্রপোজটা কি এখনই করা উচিত ছিল? পরে যদি ভুলে যায়? আমার কাছে তো ফোন নাম্বারও নেই। তোর কাছে কি আছে? কথা ক্লান্ত চোখে চাইল। স্নেহা নিজেই সাম্য ফোন নাম্বার, সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টের নাম সব নিয়েছে কথার থেকে। দুই পক্ষের টান দেখে তার কেমন একটা রাগ হচ্ছিল বোধহয়।
আবার বোধহয় খারাপও লাগছিল। তবে প্রকাশ করল না। শুধু বলল, আছে। সাম্য এবারে বলল, তা ভালো। কিন্তু প্রপোজটা স্নেহাকে করব নাকি নিধিকে? আমার দুইজনের জন্যই মন কান্দে। কথা বিরক্ত হল যেন। বলল, মন আবার কিভাবে কান্দে সাম্য ভাই? সুন্দরীদের দেখলে সুন্দর ছেলেদের মন কান্দে। ইমপ্রেস করতে মন চায়। তোর কি মনে হয় ওরা ইমপ্রেস হল? স্নেহার কথা জানি না। তবে নিধির তো ভাইয়াকে পছন্দ করে। সাম্য ভ্রু বাঁকাল। বিস্ময় নিয়ে বলল, ভাইয়াকে? হু। ঠিক। বেডি মানুষ এমনি। বিবাহিত পুরুষকে পছন্দ করে। আমাকেও তো করতে পারত, তাই না? কথা চেয়ে উত্তর করল, পার্থ। ইভেন করতেও পারে। তুমি আর ভাইয়া দেখতে প্রায় একই। লম্বা ও একই। চোখগুলোও মিলে। শুধু তুমি ভাইয়ার মতো ভালো না। সাম্য মুহূর্তেই কপাল কুঁচকে তীব্র বিরোধিতা নিয়ে বলল, ভালো না? খারাপ কি করছি? তোকে যে আমাদের বাসায় এখনো থাকতে দিয়েছি এটাও তো ভালো মানুষই। খারাপ হলে তো কবেই তোর বাপের কাছে পাঠিয়ে দিতাম। তোমার বাসায় থাকি না আমি যে তুমি পাঠাই দিবা। নানুর বাসায় থাকি। থাকিস না বুঝলাম। তো খাবার খেয়ে যে একটা ছোটা হাতি হয়ে গেছিস, এই ছোটা হাতিটা তোকে কে বানাল? আমার আব্বুই তো। আবারও ওই শরীর নিয়ে কথা। কথা ক্লান্ত ভঙ্গিতে চাইল। শরীর রিয়ে কথা শুনলে কষ্ট পেলেও হজম করতে জানে সে। বলল, তোমার আব্বু আমার মামা হয়। তোর মামা পরে আগে আমার আব্বু হয়। তুই তো জন্মালি আমার পরে। যখন জন্মালি তখন আমিও পিচ্ছি। আব্বু তোকে আর আমাকে সমানই ভালোবাসত। আম্মু। কিন্তু যখন ফুফি মারা গেল আর তুই আমাদের বাড়িতে শিফট করলি এরপর থেকেই আব্বু তোকে মাথায় করে রাখত। মনে হতো বাড়িতে সব আদরই তোর। আমি তো অন্যের পোলা। আব্বুর প্লেটের খাবারগুলাও তোকে দিত খাওয়ার জন্য। আমি তো কুড়িয়ে আনা ছেলের মতো একদিকে পড়ে থাকতাম। কথা শুনো। দীর্ঘ এক কাহিনী শুনে প্রশ্ন ছুড়ল, তোমার আমাকে শত্রু মনে হয় তাই না? সাম্য পাত্তা দিল না, এমন ভঙ্গিতেই বলে উঠল, আগে ভাবতাম। এখন ভাবি না। কারণ বুঝলাম যে তুই এতটাও গুরুত্বপূর্ণ না যে তোরে শত্রুর স্থানে রাখব। শুধু তোর প্রশংসা হজম হয় না আমার। বিরক্তিকর লাগে তোকে। কথা মলিন হাসল। মনে মনে আওড়াল, তবুও ভালো আমাকে দেখো। তোমাকে দিয়ে দিয়েছি মনের সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গাটাই। যাকে ছোঁয়ার সাধ্য কিনা আমার কখনোই হবে না। শুধু দূর থেকেই অনুভূতি পুষতে পারব। দিতিরা নামল তার একটু পরই। সবার থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসল। দিতি সামনে স্বাক্ষর সাথে আর কথা আর সাম্য পেছনে বসল। সাম্য আচমকায় শুধাল দিতিকে, মাস্ক পরেছিস কেন ধিতু? দিতি এতটা সময় কারোর প্রশ্নের সম্মুখীন না হলেও এবারে ক্লান্ত ভঙ্গিতে তাকাল। বলল, মাস্ক। মাস্ক। এই যে রাস্তায় ধুলো অনেক তাই। রাস্তায় ধুলো বলে? সিরিয়াসলি? সাক্ষ্য শুধু আয়নায় দিতির হতাশ হওয়া চোখজোড়া দেখছিল আর হাসি চেপে রাখছিল। ভালো রকমের প্যাচে পড়ে গিয়েছে যেন। দিতি ওর মুখের দিকে একবার চেয়ে উত্তর দিল, হু। আর কি জন্য পরব সাম্য ভাই? তুই এত আহ্লাদি বাচ্চা কবে হয় গেলি দিতু যে ধুলো মানাতে পারবি না? আর গাড়িতে ধুলো আসবে কেন? দিতির এবার কেঁদে দিতে মন চাইল। বোধহয় বান্ধবীর অবস্থাটা কথা বুঝল, তাই তো বিরক্তিভঙ্গিতে বলল, ওর পড়তে ইচ্ছে হয়েছে তাই পড়েছে সাম্য ভাই। তোমার সমস্যা? সাম্য রেগে চাইল। বলল, তুই কেন নাক গলাচ্ছিস? তোকে যে সাথে বসতে দিয়েছি এটাই তো তোর ভাগ্য। বেডির মতো দেখতে মেয়েদের পাশে আমি বসি না আগে। কাকে বেডি বললা তুমি? তোকে। দিতি এবারে নিজেই বলল কপাল কুঁচকে, তোমার ওকে বেডি কোনো দিক থেকে মনে হলো সাম্য ভাই? বেডিরাই ওর মতো মোটা হয়। বুঝলি? এই পর্যায়ে সাক্ষ্য ধমকে উঠল। আয়নায় স্পষ্টই কথার চুপসে যাওয়া মুখটা চোখে পড়ল। শক্ত স্বরে বলে উঠল, সাম্য, একদিন বলেছি না এসব নিয়ে কথা বলবি না? ওর শরীর নিয়ে তোর এত সমস্যা কি? সাম্য চুপ হয়ে গেল একেবারে। ভাইকে সে ভয় পায়। শুধু জানালার দ্বারে তাকিয়ে মনে মনে আওড়াল, ও কষ্ট পেলে আমার ভালো লাগে ভাইয়া।
শান্তি লাগে এসব বলে ওর মলিন মুখ দেখতে। দুপুর গড়িয়ে বিকালের একটু আগেই সাক্ষ্যদের বাসার সামনে গাগি থামল। সাম্য আর কথা নেমে পড়ল ছটফট। দিতিকে বলেম পাও বাড়াল। অতঃপর সাক্ষ্য যখন গাড়ি স্টার্ট দিবে তখনই দিতি বলে উঠল, আমিও নামব। সাজি আম্মুর সাথে দেখা করে আসি। দিতি নামতে নিতেই সাক্ষ্য তার হাত চেপে ধরল। শান্ত স্বরে মুহূর্তেই বলল, দরকার নেই। গিয়ে আমার মানসম্মান আর ডুবিয়ে আসতে হবে না দয়া করে। বন্ধুদের সামনে করেছেন মেনে নিয়েছি। আম্মু আব্বুর সামনে করলে 1 সপ্তাহ আর বাসায় আসতে পারব না। তাহলে যেতেই হবে। হাত ছাড়ুন। সাক্ষ্য থামল না। এক হাতে দিতির হাতটা ধরে ওভাবেই ড্রাইভ করতে করতে বলল, একেবারে পার্মানেন্টলি আসুন। সেদিন শান্তিমতো ঘরে তুলব। না আসলে? সাক্ষর মুখে বাঁকা হাসি ফুটল। বলল, মতো যখন দিয়েছেন তখন না আসলেও তুলে নিয়ে আসব। নো টেনশন। তার আরেকটু সময় পর দিতিকে নিয়ে ওদের বাসার সামনে হাজির হওয়ার পরই সাক্ষ্য গাড়ি থামাল। ভ্রু নাচিয়ে বলল, আই থিঙ্ক একই রুমে থাকার এক্সপেরিয়েন্স খুব একটা খারাপ না। খুনোখুনি মারামারি কিছুই হলে না। তো আমরা পার্মানেন্টলি একই রুমে থাকার সিদ্ধান্ত নিতেই পারি, রাইট? সাক্ষর চোখে হাসি। দিতির আগে কপাল কুচকাল। সকালের ঘটনার পর সে এখন নেচে নেচে বলবে একই রুমে থাকার সিদ্ধান্ত নিবে? কক্ষনো না। রাগ রাগ ভাব নিয়েই বলল, একদমই না। আমি সাজি আম্মুকে আগেই বলে রাখব আপনি আর আমি আজীবন আলাদা রুমে থাকব। আপনি এক রুমে আর আমি এক রুমে। মাঝখানে থাকবে বড় এক দেওয়াল। সাক্ষ্য দিতির রাগ রাগ মুখে বলা উত্তর শুনেই সন্তুষ্ট হতে পারল। আওরাল আস্তাগাফিরুল্লাহ। এসব বলতে নেই। গল্প ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরের পর্ব পোস্ট করার সাথে সাথে আপনি পেয়ে যান।